এবার ফাঁস হয়ে গেছে ডক্টর ইউনূসের গোপন ভিডিও। রাত 2টার দিকে ডক্টর ইউনূসের বাসা থেকে একের পর এক বের হতে দেখা যায় চারজন মেয়ে। প্রচুর মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভয় বলতে পারেন না। ওনার মতো একটি মানুষ কোনোভাবে অসম্মানিত হোক এটা আমরা চাই না। আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? ইউনূস সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। ডক্টর আসিফ নজরুল চরিত্রহীন লম্পট কয়টা নারীর জীবন ধ্বংস করেছে। দর্শক, এইমাত্র ফাঁস হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন ভিডিও। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি হিসেব করে দেখেন, এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার গোপন ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, যা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। এদিকে ভিডিওতে আপনারা আরো দেখতে পারবেন অন্তর্বর্তীকালের সরকারের আইন ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুলের উপরে বিএনপি কঠিন খেপা খেপেছে। ভিডিওতে আপনারা আরো দেখতে পারবেন শেখ হাসিনার সর্বশেষ আপডেট খবর। দর্শক শ্রোতা, এছাড়া আরো বিস্তারিত গুরুত্বপূর্ণ সকল তথ্য থাকছে পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। ফাঁস হয়ে গেছে ডক্টর ইউনূসের গোপন ভিডিও। রাত 2টার দিকে ডক্টর ইউনূসের বাসা থেকে একের পর এক বের হতে দেখা যায় চারজন মেয়ে। এই ঘটনাটি 2-1 দিনের নয়, ঘটনাটি কয়েকদিন যাবত লক্ষ্য করেন ডক্টর ইউনূসের ফ্ল্যাটের পাশে থাকা একজন ব্যক্তি। তিনি বিষয়টি সন্দেহ হলে তিনি কিন্তু প্রতিদিন এই ভিডিওটি করেন, যাদের প্রমাণস্বরূপ সবাইকে এই সত্যটি জানাতে পারেন আসলে ইউনূসের ভালো চেহারার আড়ালে কি একটা ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে। তার স্ত্রী অসুস্থ হয়, তিনি কিন্তু রাতে এইরকম মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে। তিনি লক্ষ্য করেন যে ইউনূসের ফ্ল্যাট থেকে রাত 2-3টার দিকেই একটি শব্দ আসে এবং দরজা খোলার আওয়াজ। তিনি লক্ষ্য করে দেখেন সেখান থেকে কয়েকজন মেয়ে প্রায় বের হয়। তিনি এইভাবে কয়েকদিনের ফুটেজ আমাদেরকে সংগ্রহ করেছেন এবং দেখা যায় যে ইউনূসের ফ্ল্যাট থেকে ইয়াং যুবতী অনেকগুলো মেয়ে রাত্রে বের হয় এবং সেখান থেকে বের হয়ে যায়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকজন মেয়ে কিন্তু বারবার ডক্টর ইউনূসের রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং দেখছে আশেপাশে কেউ আছে কিনা। তো দর্শক, আপনাদের আসলে কি মনে হয়, এটি কি আসলে সত্য? আমরা কিন্তু এখন এটা সত্যতা যাচাই করতে পারিনি। অনেকে বলছেন এটা সত্য, অনেকে বলছেন না এটা অন্য কারো ভিডিও। তো আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূসকে আদৌ এরকম খারাপ বা অনৈতিক কাজ করতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে। সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, আপনার সরকার আমরা ফেলে দেবো। মুখে ডায়লগ মারছে না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকাবাজি আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছেন? মলয় শাহ না? মলয় শাহ কার স্বামী? মলয় শাহ কে? শিল্প সচিব জাকিয়া সুলতানা না? উনি কে? এইরকম প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী দোসরদের, আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সরকার চালাবেন। আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, সম্মানের সাথে আমরা সংশোধনও করব। যদি আপনি আপনার সরকার আওয়ামী দোসর সচিবদেরকে রেখে ক্ষমতায় থাকতে চান, তাহলে প্রতিবিপ্লব আমরা করবো, আওয়ামী লীগ না। প্রতিবিপ্লব জনগণ করবে। 1 মাস হয়ে গেল, সচিবদের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নাই। আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন, করেন নাই? করেছেন। তবে কি চাচ্ছেন? চাচ্ছেনটা কি? রক্ত, জীবন, শ্রম, ত্যাগ, মেধা আমরা দিয়েছি, আপনাদের নাই। বসন্তের কুকিলেরা চতুর্দিকে ছেয়ে গেছে, যেমন সরকারে, তেমন পলিটিক্যাল পার্টিতে, তেমন জাতীয় নাগরিক কমিটিতে। আমরা বসন্তের কুকিলদেরকে চিনি, আমরা রক্তের বদলা নিতে জানি। সাবধান হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায় কি করছেন, কিভাবে সরকার চালাচ্ছেন? মানুষ রুষ্ট, মানুষ ক্ষুব্ধ। প্রত্যেকটা সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায়।
1 মাস হয়ে গেল, এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না? কেন ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব আপনি জবাব দেন। কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ লাগায়? কেন ভারত সরকার অতিরিক্ত বাহিনীর ভয় লাগায়? কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল তুলে? ইউনূস সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমি স্পেস দেব, শাখাওয়াত সাহেব বলে দিলেন আওয়ামী লীগকে স্পেস দেবো। কি এগুলো কি? জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে? আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে? আপনাদেরকে দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কে? আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগের খুনের বিচার, আওয়ামী লীগের যে গণহত্যা, বিডিআরের গণহত্যা, সেনাবাহিনীর গণহত্যা, হেফাজতের গণহত্যা, সারা 15-16 বছর ধরে যে খুনগুলো হয়েছে, 24-এর যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে, সেগুলোতে ফাঁসিতে না লটকিয়ে আপনি আওয়ামী লীগকে স্পেস দেবেন আর আমরা বসে থাকবো, আঙুল চুষবো? আপনার মনে রাখা উচিত, আপনাদের মনে রাখা উচিত, ভারতের সরকারে বসে ভারতের যারা দালালি করছেন, আওয়ামী লীগের যারা দালালি করছেন, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, জনগণ, পুরা জনগণ ওয়াচ করছে আপনাদেরকে। যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন, তারা যদি মনে করেন আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে ফাঁসির কাজটা না ঝুলিয়ে আওয়ামী লীগকে স্পেস দিবেন, যদি মনে করেন যে সব সচিবেরা এই গণহত্যায় জড়িত ছিল, এই 16 বছরের দুঃশাসন ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন, আপনার সরকার আমরা ফেলে দেব। আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেব। সোজা বাংলা, মুখে ডায়লগ মারছে না কিন্তু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি হিসেব করে দেখেন। এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। স্বাধীনতা যুদ্ধের প্রথম রূপকার হয়েও যিনি 1957 সালেই বাংলাদেশকে, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করার ঘোষণা তুলেছিলেন, এবং যখন 70-এর নির্বাচনের আগে পরেও তাকে জাতির পিতা হিসেবেও তার দলের নেতাকর্মীরা স্লোগান তুলত। নিশ্চয়ই আপনারা শুনেছেন সেসব স্লোগান। ভাসানীকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হতো। সেই জাতির পিতা হিসেবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে প্রতিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান, তার অত্যন্ত দুর্দান্ত ক্যারিসমেটিক রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে এবং চালের কারণে এবং সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে। শেখ মুজিবুর রহমান ভাসানীর পরে যদি বাংলাদেশের রাজনীতিতে খুবই সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরিত্র হিসেবে আপনি নির্মাণ করতে চান, তাহলে ধরতে হবে জিয়াউর রহমানকে। অবশ্যই জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে থাকার পরেও তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে বড় চরিত্রে পরিণত হলেন। দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তা 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। সম্ভবত জিয়াউর রহমানের পথ ধরেই হাঁটছে আজকের ছাত্রদের নেতৃত্ব। যদিও এখানে একক কোনো পরিচিত মুখ এখনো পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু এই একক একটি পরিচিত মুখই কেবল তাদের রাজনীতির দর্শন, রাজনীতির গতি প্রকৃতি এবং জনগণ রাজনীতিটাকে কিভাবে নেবে সেইটার একটা ফয়সালা চূড়ান্ত আকারে রূপ দিতে পারে ভবিষ্যতে। আমি বলছি না কয়েক বছর পরে, হয়তোবা কয়েক মাসের মধ্যেই। কেন বলছে এই কথা? বলছে এই কথা যে আজকে যখন আমি আলোচনা করছি 2024 সালের 8 সেপ্টেম্বর একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত 3 জনের, এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে, সাধারণ জনগণের সমর্থনে এবং বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে যে ছাত্র গোষ্ঠী আছে তাদের নীরব সমর্থনে। এই সমর্থন কতদিন থাকবে সেটি নিয়ে নানা রকম সংশয় আছে।
যতক্ষণ না পর্যন্ত তারা এই সমর্থনটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বলয় প্রতিষ্ঠিত না করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, সেই যে রাজনীতি, জাতীয়তাবাদের রাজনীতির বাইরে যে নতুন দর্শন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যদি তৈরি করতে পারে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি জনগণ যদি সমর্থন থাকে, নিঃসন্দেহে এই যে আজকের যে উদ্যোগ সেটি ইতিহাসের একটি দিনক্ষণ হিসেবে থাকবে। কেন দিনক্ষণ হিসেবে থাকবে এবং এই রাজনীতি করলে জামায়াতের অবস্থান কি হবে, বিএনপি কিভাবে স্বাগত জানাবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আর এই রাজনীতির করার প্রেক্ষিতে তারা কি আসলেই সফল হবে না আরো একটি নুরুল হক নুরুর দলে পরিণত হবে, আরো একটি জুনায়েদ সাকির দলে পরিণত হবে, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আজকের ভাবনার অংশ। আপাতত একটি ছবি দেখুন। এক বছরের মধ্যে একটি ছাত্র সংগঠন তৈরি করার পর, যেটির রাজনৈতিক আদর্শে তৈরি করা, সেই ছাত্র সংগঠনের সফলতা এমন যে এক বছরের মধ্যে 16 বছরের একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা আজকে ক্ষমতার মসনদে কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে। এটি হয়তো বাংলাদেশ কেন, উপমহাদেশ কেন, সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। কিন্তু 2023 সালের অক্টোবর মাসে যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয়, তাদেরই সরকার আজকে দেশ চালাচ্ছে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের তেমন সন্দেহ থাকার কথা না। এই যাদেরকে আপনি আজকে সরকারে দেখছেন, একজন বাদে সবই আপনাদের পরিচিত মুখ। দেখুন নাহিদ ইসলাম, দেখুন আসিফ মাহমুদ, বারেক মজুমদার, দেখুন ছাত্র সমন্বয়কদের নারী হিসেবে ভূমিকা পালন করা যেই 2-3 জনের মুখ চিনেন আপনারা, তারা সেখানে বলেছে স্পষ্ট করে, ছাত্র নাগরিক রাজনীতি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, ছাত্র নাগরিক সংহতি, জীবন চর্চা ও যত্নের রাজনীতি। এবং সেখানে যেই স্লোগান তারা লিখেছিল, সেই স্লোগানে তারা লিখেছে স্পষ্টভাবে যে দায় দরদ ও মানবিক কার্যকলাপ ভিত্তিক একটি রাজনৈতিক প্রচেষ্টা। দায় এবং দরদ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা তারা করেছিল, তারা যে সেখানে সফল এবং সেখানে যে কোনো বিভেদ এখনো পর্যন্ত তৈরি হয়নি, আপনি এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন। সব দল মত নির্বিশেষে ছাত্রদের একটা সম্মেলন ঘটেছে। এমনকি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন, আক্তার হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত তুখোড় ছাত্রনেতা হিসেবে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার ডানে বামে আশেপাশে যাদেরকেই দেখছেন, এরা সব উদার, গণতান্ত্রিক, কেউ সেকুলার, কেউ আবার আপনার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারী সদস্য যিনি আছেন একেবারে আপাদমস্তক, তিনি ইসলামের আকীদা পরিধান করেছেন। সুতরাং এটি হলো ইনক্লুসিভ একটি রাজনীতি। সেই ইনক্লুসিভ রাজনীতি ছাত্রদের মধ্যে সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাদের সামনে আছেন মাহফুজ আলম নামের ছাত্র, তাদের সামনে একইভাবে আছেন বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। এখন এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা প্রাণ দিয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই নিজেদের দলভারী করার চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে এই ছাত্ররা আর তাদের পূর্বেকার রাজনৈতিক দর্শন মতদর্শনে যতটা না আটকে আছেন, তার চেয়ে তাদের স্বপ্ন হলো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত? ছবিটি দেখলেই বুঝবেন যে যেখানে ছাত্র এবং নাগরিকদের সম্মিলিত একটি শক্তি। এবং এই ছবি যদি আপনি দেখেন প্রতিষ্ঠাকালীন এবং বর্তমানের যারা সমন্বয়ক আছেন, কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ব্যানারে এই স্বৈরতন্ত্র উৎখাত হয়েছে, তাদের চেহারা, তাদের অয়ব, তাদের পোশাক, তাদের রাজনৈতিক ভাবনা, তাদের রাজনৈতিক দর্শন, সবকিছু যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে পথ চলার যে একটা প্ল্যাটফর্ম, সেটি তারা দাঁড় করাতে সমর্থ হয়েছে। এখন আসি মূল আলোচনায়। কেন আমি বলেছি যে তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আগাচ্ছেন। দেখুন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি বড় চরিত্র। জিয়াউর রহমানের রাজনীতি শুরু হয় 1978 সালের সেপ্টেম্বর মাসে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছিল না? এর পেছনে নানান রকম ভাঙা গড়ার ইতিহাস আছে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ মুজিবের মন্ত্রিসভার এবং ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাকের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়, যার পেছনে ছিল সামরিক বাহিনী। সেই খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার কয়েক মাস ক্ষমতায় ছিল, কয়েক মাস তারা দায়িত্ব পালন করতে পেরেছিল। তার আগেই 7ই নভেম্বর সিপাহী এবং জনতার একটা বিপ্লব হয়। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করে সিপাহীরা। তো জিয়াউর রহমান যখন কারা মুক্ত হন এবং তারপরে খন্দকার মোশতাক এবং তার নতুন যে রাজনৈতিক দল ছিল তখন
ডেমোক্রেটিক লীগ, এই ডেমোক্রেটিক লীগের অনেক সদস্য তখন কারাবন্দী। এমনকি জিয়াউর রহমান 1978 সালে যখন নতুন দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনও মোশতাক কারাবন্দীই ছিলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বলছি, কেননা আমি বই লেখক না। বই লিখলে নিশ্চয়ই আপনি দিনপঞ্জি আপনাদের গুছিয়ে বলতে পারতাম, লিখতে পারতাম। কিন্তু মোটা দাগে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো, জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন বাংলাদেশের এই যে রাষ্ট্র পরিচালনা 1975 সালের 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, সেই ক্ষমতা নেওয়ার পর তিনি নিজেকে যখন ঘোষণা দেন, বলেন আমি একজন সৈনিক, আমার ভিতরে কোনো রাজনীতি নেই এবং আমি যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করব তারা সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক নিরপেক্ষ একটি। জনগণ খুবই আস্থার সাথে তার সেই সরকারকে গ্রহণ করেছিল। একটা পর্যায়ে 1977 সালের সেপ্টেম্বরে এসে তার মাথায় ঢুকলো যে এই তিনি যে নানান মত পথের মানুষ নিয়ে একটা সরকার পরিচালনা করছেন, যে সরকারের প্রতিনিয়তই তিনি হোঁচট খাচ্ছেন এবং অভ্যন্তরীণভাবে তিনি সেনাবাহিনীর মধ্য থেকেও নানান রকম পাল্টাকুর সম্মুখীন হচ্ছিলেন। তিনি ভাবছিলেন যে যতক্ষণ না পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা যাবে তার যে দর্শন, ততক্ষণ পর্যন্ত তিনি তার যে মতবাদ, তার যে সরকার পরিচালনার স্থিতি সেটা নিশ্চিত করতে পারবেন না। এই কারণে 1977 সালে তিনি 19 দফা নামক একটি রাষ্ট্র বদলে ফেলার একটি মূল মন্ত্র ঘোষণা করেন। জিয়াউর রহমানের 19 দফার কথা আপনার সেই মনে আছে। সেই 19 দফায় ছিল নানান রকম প্রস্তাবনা, রাষ্ট্র কিভাবে চলবে, সকল মতকে নিয়ে চলবে, সংবিধান কিভাবে চলবে, এখানে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে এবং সমাজের অন্যান্য মানুষের অপর মানুষের ভূমিকা কি থাকবে, সেগুলো নিয়ে তিনি 19 দফাটা ঘোষণা করেন। দেশবাসী আসসালামু আলাইকুম। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তা 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। এবং সেই 19 দফা ঘোষণাই ছিল মূলত তার রাজনীতিতে জিয়াউর রহমানের যে দর্শন, সেই দর্শনকে পাকাপোক্ত করার একটা প্রাথমিক পদক্ষেপ। সেই 19 দফার পক্ষে তিনি একটা ভোটের ব্যবস্থা করেন। ভোটের নাম ছিল কি হ্যাঁ এবং না। সেই সময় 1975-এর পর আওয়ামী লীগ তো নিশ্চিহ্নই বলা চলে, তাদের কোথাও কোনো নামগন্ধ নেই। মাঠে অন্যান্য অপরাপর যেসব রাজনৈতিক দল ছিল তার মধ্যে ছিল মাওলানা ভাসানীর ন্যাপ ছিল। সেই সমস্ত দলগুলোর মধ্য থেকে জিয়াউর রহমান এই যে হ্যাঁ না ভোট করেন, তখন অন্যান্য দলগুলো খুব বেশি প্রভাব সৃষ্টি করতে পারেনি। দেখা যায় যে জিয়াউর রহমান প্রায় 98% ভোট পেয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত হন এবং জয়যুক্ত হওয়ার পরেই তিনি ভালো ভালো মানুষ খুঁজতে থাকেন যে কিভাবে তার এই যে দর্শন, সেই দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের অভ্যন্তর থেকে বিভিন্ন মেধাওয়ালা ব্যক্তিগুলোকে তিনি নিয়োগ করতে পারেন তার সরকারের অংশ হিসেবে। ঠিক যেভাবে এখন সরকার পরিচালিত হচ্ছে, আমরা ঠিক জানি না এই সরকারের যারা পরিচালিত হচ্ছে তাদের মেধার যে ক্ষুরধার কতখানি, কিন্তু এটিও একটি মেধাভিত্তিক সরকার। 77 সালের 19 দফার প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন, কিন্তু তার মাথায় ছিল একটি রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দল প্রতিষ্ঠা। সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য 1978 সালের এপ্রিলে তিনি আবার প্রেসিডেন্সিয়াল ভোট দেন। সেই ভোটেও বিপুল জনগণ তার পক্ষে ভোট দেয়। জিয়াউর রহমান 1977 সালের মে মাসে 19 দফার কর্মসূচি ঘোষণা করেন এবং সেই 19 দফা কর্মসূচি ঘোষণায় শুধু তিনি করেননি, সেটি ঘোষণার পক্ষে জনমত গঠন করার জন্য তিনি গ্রামে গ্রামে মাইলের পর মাইল হেঁটেছেন, খাল খনন করেছেন, মানুষের কাছে গিয়েছেন, কথা বলেছেন, করমর্দন করেছেন। একজন দেশের সেনাপ্রধান, রাষ্ট্রপতি গ্রামে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। এই দৃশ্য তখন হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আনন্দে গ্রহণ করতে থাকে। তখন জিয়াউর রহমান দেখলেন যে এটি তার রাজনীতিতে গোড়পত্তনের একটা বড় সুযোগ। তিনি এই 77 সালের মে মাসে 19 দফা ঘোষণার পর এবং সেই 19 দফার পক্ষে একটি হ্যানা ভোট নিয়ে তার যে কাজের বৈধতা, সেই বৈধতাটা নিশ্চিত করেন। এর খুব পরে, অর্থাৎ 1 বছরের কম সময় পরে, তিনি 1978 সালের ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল গঠন করেন, যার নাম হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, যেটাকে বলা হয় জাগ দল। এই জাগ দলের পেছনে ছিল অনেক মেধা ছিল, যারা আবার তৎকালীন ভাসানীর যে দল ন্যাপ থেকে এসেছেন, কেউ অন্যান্য দল থেকে এসেছেন, ডেমোক্রেটিক লীগ নামে খন্দকার মোশতাকের যে দল ছিল সেখান থেকে এসেছেন, এমনকি আওয়ামী লীগ থেকেও এসেছিল। তো এই জাগ দল নিয়েও তিনি আগাচ্ছিলেন, কিন্তু সেখানেও নানান রকম মতভেদ তৈরি হয়, মতদ্বৈততা তৈরি হয়। জাগ দল তো প্রতিষ্ঠা করার পর তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন। কখন? এপ্রিল মাসে একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে জনগণের প্রায় 70% ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। এরপরে তিনি দেখলেন যে না, এই ক্ষমতা গ্রহণের সময় তিনি যেই ওয়াদা করেছিলেন যে আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি সৈনিক, আমার সরকার রাজনৈতিক প্রভাব মুক্ত, সেই জায়গা থেকে তিনি সরে এসে দেশের বৃহত্তর স্বার্থেই নিঃসন্দেহে তিনি দল গঠন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখন গঠন করেন? 1978 সালের 1 সেপ্টেম্বর, যেই জাতীয়তাবাদী দলের গঠন এবং প্রতিষ্ঠার
বার্ষিকী পালন করলো কয়েকদিন আগে বিএনপি। তো এরপরে আর ঘটনা আমরা জানি যে জিয়াউর রহমান তার ক্ষমতাকে খুব বেশি দিন টেনে নিতে পারেননি। 1981 সালে সেনাবাহিনীর অন্য অপর বিপদগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের জন্য বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি কিছুটা দিন হয়তো বা মুখ থুবড়ে পড়েছিল এরশাদের শাসন আমলে। কিন্তু জিয়ার যে রাজনৈতিক দর্শন, তার এই যে মানুষের গ্রামে গ্রামে যে হেঁটে হেঁটে ঘুরে মানুষের সাথে কথা বলা, খাল কাটা কর্মসূচি, একজন ক্ষমতার শীর্ষ ব্যক্তি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সাথে মেলামেশা করা, এবং সর্বোপরি আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে একটি আলাদা দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠিত করা, সেই সমস্ত কারণে জিয়াউর রহমানের যে দল বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও এরশাদের আমলেও যেমন মরে যায়নি, 91 সালে ঠিকই তারা সরকার গঠন করেছে, আবার এখন দীর্ঘ 15-16টা বছর ক্ষমতার বাইরে থাকার পরেও এখনো পর্যন্ত যে টিকে আছে সেটা সেই যে জিয়ার দর্শন, সেই দর্শন বেগম খালেদা জিয়া যতখানি টেনে নিয়ে এসেছেন এবং তার পুত্র তারেক রহমান এই দলটিকে একত্রিত করে রেখেছেন। যদিও এখন নানান রকম সমালোচনায় তার দলের দিকে যে তিনি তার দলের নেতাকর্মীদের সামলাতে পারছেন না। এই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি এবং দখল প্রকৃতি নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গিয়েছেন, যেটা আলাদা বিস্তর আলোচনার দাবি রাখে। আমার এই আলোচনাটা ছিল মূলত যে নতুন যে ছাত্ররা রাজনৈতিক দল করছে তারা ভবিষ্যতে কতখানি সফল হবে এবং তারা কি জিয়াউর রহমানের রাজনীতির হাত ধরে হাঁটছেন কিনা, সেটি নিয়েই আলোচনা করতে জিয়াউর রহমানের এই পদক্ষেপটা একটু আপনাদের সামনে তুলে আনলাম। এখন আমি মাওলানা ভাসানীকে দিয়ে আলোচনাটার একটা শেষ টানার চেষ্টা করব। মাওলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানীর হাত ধরে। সেই আওয়ামী লীগের আগের রাজনৈতিক দলটির নাম কি ছিল? মুসলিম লীগ। তা মুসলিম লীগের যে রক্ষণশীল রাজনীতি, সেই রক্ষণশীল রাজনীতিকে জনগণ খুব একটা পাত্তা পাচ্ছে না দেখেই আওয়ামী মুসলিম লীগ নামে ভাসানী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এই আওয়ামী মুসলিম লীগ এতটাই জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছিল যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এই দলটি 223টি আসনে জয়লাভ করে। 223টি আসনে জয়লাভ করার প্রেক্ষিতে প্রাদেশিক সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মাওলানা ভাসানীর এই যে সাফল্য, সেই সাফল্যের একজন অংশীদার হিসেবে কেবলমাত্র ভূমিকা রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান আপনারা জানেন 1954 সালের যুক্তফ্রন্ট সরকারের বন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন একজন। কিন্তু এই যুক্তফ্রন্ট সরকারের মধ্যেও পাকিস্তানের নানান রকম ষড়যন্ত্রের প্রেক্ষিতে খুব অল্প সময় এই যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে ভেঙে দেওয়া হয় এবং এখানে কেন্দ্রের শাসন অর্থাৎ পাকিস্তানের শাসন জারি করা হয়। তার প্রেক্ষিতে পাকিস্তানিদের বিরুদ্ধে মাওলানা ভাসানীর যে ক্ষোভ এবং তার যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষিতে 1957 সালে অর্থাৎ 54 সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। তার 3 বছরের মাথায় 57 সালে মাওলানা ভাসানী কাকমারি সম্মেলন যে ঘোষণা দেন, সেখানে বলেন যে কেন্দ্র সরকার যেই রাজনীতি করছে, যেই বৈষম্য দেখাচ্ছে, তাতে অবিলম্বে খুব অচিরেই পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাবে। অর্থাৎ তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। শুধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই মাওলানা ভাসানীর সাথে শেখ মুজিবুর রহমানের দূরত্ব বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? 1970 নির্বাচনের আগ দিয়ে শেখ মুজিবুর রহমান, তার আগে বলে রাখি 1966 সালের দিকে মাওলানা ভাসানী এই শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতাদের আচরণে এবং তাদের যে 6 দফা, সেই 6 দফার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি বলেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেয়ে তিনি নিজের দল করেন। আর আওয়ামী লীগ তখন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ শুধু আওয়ামী নামটা নিজেদের রেখে দেয় এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেন শেখ মুজিবুর রহমান। তো যাই হোক, এখন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন কি? পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। এটি ইতিহাসের নির্মোহ সত্য। তিনি 6 দফা এবং অন্যান্য প্রেক্ষিতে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি নিয়মতান্ত্রিক রাজনীতি করছিলেন। অন্যদিকে মাওলানা ভাসানী রাজনীতি করছিলেন কি? পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, তিনি যেটা 1957 সাল থেকে স্বপ্ন দেখেছেন। শেখ মুজিবুর রহমান যেহেতু পাকিস্তানি সরকারের সাথে মিলিয়ে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সে কারণে তিনি নির্বাচনে যাচ্ছেন, পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া নির্বাচনে যাচ্ছেন। সেই বিরোধিতা করে মাওলানা ভাসানী 1970 নির্বাচনেও অংশ নেয় তার দল ন্যাপ। কিন্তু কি হয়েছিল? 70 নির্বাচনটা
যাওয়া ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং চাল শেখ মুজিবুর, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব সুদৃঢ় করা, সেই সুদৃঢ় করার প্রেক্ষিতে তিনি যদি একবার জনমানুষের ভোটে তিনি যদি দেখাতে পারেন তার পক্ষে সমর্থন আছে, তখনই কেবল তিনি তার যে রাজনৈতিক চাওয়া, বাংলাদেশের স্বাধীনতা, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, সেই লক্ষ্যে তিনি আগাতে পারবেন। সে কারণেই তিনি নির্বাচনে গিয়েছিলেন, যেটা হয়তোবা মাওলানা ভাসানীর সাথে দ্বিমত ছিল। কিন্তু মাওলানা ভাসানীকেই তখন ধরা হতো যে নিরেট স্বাধীনতাপন্থী একজন মানুষ, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা মানুষ। ইতিহাসের বাঁক কোথায় কাকে নিয়ে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপর 1970 নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও অ্যাসেম্বলির ডাক না দিয়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে পাকিস্তান পরিচালনার দায়িত্ব না দিয়ে যে গড়িমসি করছিল, তার প্রেক্ষিতেই আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়। এরপরে মাওলানা ভাসানী চলে যান, একেবারে বলা চলে যে কি পাত প্রদীপের অন্ধকারে চলে যান। তারা আর সেই ধরনের রাজনীতিতে ভূমিকা রাখার কোনো সুযোগ হয়নি। এরপরের ইতিহাস আপনারা তো জানেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যাচ্ছে ছাত্রদের সমন্বয়ে, নাহিদ, মাহফুজ, আসিফ, আক্তার হোসেন এবং অন্যান্য সমন্বয়ক যারা আছেন, এদের ভিতরে এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম গঠনের সফলতা কতখানি, এটি আদৌ গণমানুষের প্ল্যাটফর্ম হবে কিনা, এরই মধ্যে তাদের যে অর্জন সেটি গণমানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে এবং তারা মনে করে, সাধারণ মানুষ মনে করে যে এটি ছাত্রদেরই সরকার। শেখ হাসিনাকে পতন সম্ভব হয়েছে ছাত্রদের সামনে এগিয়ে আসার কারণে, যদিও সব রাজনৈতিক দলের এখানে ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, অবদান আছে। তো সেইটাকে পুঁজি করে ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারবেন কিনা, এবং পারলেও জিয়াউর রহমানের একক ক্যারিশম্যাটিক নেতৃত্ব যেমন বিএনপিকে যুগ যুগ ধরে মানুষের মনে স্থান দিয়েছে, শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব যেমন আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে এখনো মানুষের কাছে একটা বড় প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে, যেটা সমর্থ হননি মাওলানা ভাসানী। তিনি ব্যক্তিগতভাবে ক্যারিশম্যাটিক ছিলেন, পরিচিত ছিলেন, কিন্তু তার রাজনৈতিক দর্শনকে তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে নিতে পারেননি। সেইটার ঘাটতি আছে কিনা ছাত্রদের এই যে নেতৃত্বের মধ্যে, সেটি একটি আমার ভাবনা। আর সেই ঘাটতি যদি না থেকে থাকে, এমন কোনো ক্যারিশম্যাটিক লিডার যদি সামনে এসে বেরিয়ে আসতে পারেন এবং জনগণের পালসের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে পারেন, এবং জিয়াউর রহমান যেমন সমস্ত দল মতকে নিয়ে একটি দর্শন প্রতিষ্ঠিত করেছিলেন, আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের যেই পতন, সেই পতনের পর আওয়ামী লীগ রাজনীতির যে পাল্টা ন্যারেটিভ, বয়ান, এবং একই সাথে বাংলাদেশের এতদিন যাবৎ যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে তাদের ক্ষমতার ভুল ত্রুটির বিপরীতে একটি স্বচ্ছ শুদ্ধ বয়ান যদি নির্মাণ করতে পারেন, এবং সেই বয়ানের পক্ষে যদি কেউ একজন এককভাবে কিংবা দ্বৈতভাবে যদি এরকম ভূমিকা দেখাতে পারেন যে না, জনগণের পালসের সাথে তারা সম্পৃক্ত হতে পারছেন, নিঃসন্দেহে এই যে উদ্যোগ সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় পরিবর্তনীয় ভূমিকা রাখতে পারবে বলেই আমার দৃঢ়। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।